অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব পূর্ণেন্দু পত্রীর লেখা একটি ছোট গল্প, কর্কট রাশি বৃষলগ্ন। আমি ঠিক বুঝতে পারি না কেন এমন হয়। কাউকে বলতেও পারি না। বললে বলবে বানানো গল্প ছাড়ছি বাজারে, অথচ ঘটনা ঘটেই চলেছে গুপ্ত হত্যার মতো মর্মান্তিকতায়। প্রথম প্রথম মনে করেছিলাম কোইন্সিডেন্স, তৃতীয়বার থেকে সন্দেহটা সরু সূচের মতো গেঁথে যায় মনে। তারপর সরু সূচটা ছুরি হয়, ছোড়া হয়, পাঠা কাটার খড়গ হয়। আমি ফালা ফালা হই, আমার ভেতরে রক্তপাত হয়। এইভাবেই ক্যান্সারের মতো একটা উপশমহীন এবং যন্ত্রণা বহুল ব্যাধি আমার চেতনার ভেতরে থাবা পেতে বসেছে। একটানা 10-12 বছরের ব্যাধি। প্রথমবারের ঘটনাটা বলি। আমার এক মাসতুতো ভাই এসেছেন দিল্লি থেকে, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের হোমরা চোমরা অফিসার। বাবা বাড়ি ফিরে বললেন, ওরে শিবু, পরশু তোর কি আছে? কখন? সন্ধ্যার পর, এই ধর 7টা 7:30 নাগাদ। তেমন কিছু নয়, টিউশন ছিল। সেটা সকালবেলায়। ওগো শুনছ? যার উদ্দেশ্যে বাবার ডাক, তিনি অর্থাৎ মা এসে দাঁড়ালেন আমার ঘরের বিছানার কাছে। বাবা তখনও অফিসের জামা ছাড়েননি, বোতাম খুলছেন জামার। ভেতরে বোধহয় কোনো চাপা আবেগ বা আনন্দ হাড়ির ভেতরে ভাতের মতো ফুটছিল। সেদিন বাবার চোখ মুখ যেমন নোয়াপাতি ডাব। জানো, শিবুটার বোধহয় একটা হিল্লে হয়ে যাবে, তবে কলকাতায় নয়, দিল্লিতে। সমীরণ এসেছিল রাইটার্সে। কি দরকারে চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলতে। যাবার সময় আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এখনো অনেস্ট ছেলে আছে। নমস্কার না করে মেসোমশাই বলে প্রণাম করলে, অনেকক্ষণ কথা বললে। তখনই শিবুর কথাটা বললুম, তোমরা আছো, দেখো না যদি উন্নতির একটা রাস্তা করে দিতে পারো। এমএ পাশ করে বসে আছে। সব শুনল, বলল পরশুদিন সন্ধ্যায় ওদের বাড়ি যেতে। তুমিও চলে যাও না, অনেকদিন তো বোনকে দেখনি। আমি আর মা দুজনে মিলে গিয়েছিলাম সেজ মাসির বাড়ি। মায়ের বেশ গল্পগুজবে কাটছিল। আমার মনটা মিয়ানো মুড়ি, কেননা সমীরণদা হঠাৎ সেই দিনের সকালের ফ্লাইটে চলে গেছেন দিল্লি, আর্জেন্ট ট্রাঙ্ক কল পেয়ে। তবে পরের দিনই ফিরে আসবেন, তাই বলে গেছেন আমি যেন কাল সন্ধ্যায় আসি। রাত হয়েছে, আমরা উঠবো উঠবো করছি। যেতেও হবে অনেক দূর, আলিপুর থেকে শ্যামবাজার। সেই সময় দিল্লি থেকে এলো আরেক ট্রাঙ্ক কল। খবর পেয়ে মাসিমা মূর্ছা গেলেন। সারা বাড়িটা মরা আগলানো শ্মশানের মতো হয়ে গেল শোকে, দীর্ঘশ্বাসে, কান্নায়, চিৎকারে, নীরবতায়। সমীরণদা সেদিন সকালে মারা গেছেন এয়ার ক্র্যাশে। এরপর দ্বিতীয়বারের ঘটনা। পুষ্পেন আমার সহপাঠী। বিএ পর্যন্ত আমরা এক কলেজের ছাত্র। তারপর চলে গেল খড়গপুরে আইআইটিতে।
আমি তখন এক মফস্বলের কলেজে, বদলির চাকরি। পুষ্পেন ততদিনে তুখোড় ইঞ্জিনিয়ার। আপাতমস্তক বদলে গেছে সে। আগে ছিল ধুতি পাঞ্জাবির, এখন টাই স্যুট, মুখের পাল সবসময় হাতে। ছিল অ্যালুমিনিয়াম, হয়ে গেল ইস্পাত। চাকরি পেয়েছে জার্মানিতে, চলে যাবে। যাওয়ার আগে পুরনো বন্ধুদের সঙ্গে মিট টুগেদার। বাড়িতে নয়, পার্ক স্ট্রিটে। স্কচে নাকি ডুবিয়ে দেবে। আমি যাব না বলেছিলুম, কারণ স্কচে স্নান করে বাড়ি ফিরলে মা যাবেন গঙ্গা স্নানে। বাবা দরজা খুলে দেবেন চিরকালে গেট আউটের জন্য। আমাদের পরিবার গোরস্য গোড়া, কনজারভেটিভ কনজারভেটিভ। লুকিয়ে চুরিয়ে খাই না তা নয়, তবে তাকে ভোজন না বলে আচমন বলাই ভালো। পুষ্পের নাছোড় বান্দা, সে বলল ঠিক আছে, রাতে বাড়ি ফিরতে হবে না, আমাদের বাড়িতেই থাকবি। আমি ফোনে মেসোমশাইকে বলে দেব। বলে দিয়েও ছিল। পুষ্পেনের এতটা পীড়াপিড়ির কারণ অন্য আরেক কারণ ছিল। ও যাকে বিয়ে করবে তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিতে চায়। এখন কোর্টশিপ। বিয়ে করবে সামনের বছর। ওদের প্রেম নাকি অনেক দিনের। মেয়েটি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী, পুষ্পেন বলেছিল। ব্রিলিয়ান্ট অ্যাট দ্য সেম টাইম বিউটিফুল। এ রেয়ার কম্বিনেশন অফ আর্টিস্টিক টেম্পারমেন্ট অ্যান্ড বিউটিফুলিস্টিক ইন্টেলেক্ট। দুর্দান্ত ক্লাসিক্যাল গায়, ছবি আঁকে, ক্যামেরায় পাকা হাত। একবার বিউটি কন্টেস্টে দাঁড়িয়েছিল, একবারই, মিস ইন্ডিয়া। তুমি শালা কবিতা লিখো, আমরা জানি না, ও জানে। তোর অ্যাডমায়ারার। অনেককাল বাদে, বলতে গেলে সেই বছর 5 আগে কলেজ লাইফে বাদ দিলে জীবনে একটা হইচই এর সুযোগ। জমিয়ে আড্ডা দেওয়া যাবে। তৎসহ অসাধারণ রূপসী এবং বিদুষী নারীর মুখ থেকে প্রশংসার পুষ্পবৃষ্টি। তদুপরি স্কচ, যা লাস্ট 5 ইয়ারে চাখিনি। আমার পিঠে দুটো ফুরফুরে ডানা গজাচ্ছিল। মনে মনে দিন গুনে চলেছি কবে আসবে 19শে আগস্ট। আপনি কি অনুমান করতে পারেন এর পরের ঘটনা? আপনার পক্ষে পারা সম্ভব নয়, কারণ আপনি মানুষ। হয়তো ঈশ্বর পারবেন, কিংবা দেবদূত, কেননা তারা স্বর্গ নামক এক উটোপিয়ার ওয়ার্ল্ডের আলোকীয় প্রাণী। হয়তো স্বর্গের কোনো জায়েন্ট সাইজের মাকড়সাদের নামই ঈশ্বর টিশ্বর। ওই 19শে আগস্ট সকালে সুইসাইড করেছিল পুষ্পেন, সেই ব্রিলিয়ান্ট অ্যান্ড দি সেম টাইম বিউটিফুল মেয়েটি, যার নাম পরে জেনেছি আমরা মল্লিকা। তার মৃত্যুর কারণ। সেদিন সারা রাত আমাদের কারো পেটে এক ফোঁটা জল পড়েনি। খাবার পড়েছিল বিকেলে। তারপর থেকে থানা, পুলিশ, হাসপাতাল। পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেল পরের দিন। তারপর শ্মশান। বাড়ি থেকে বেরিয়েছিলাম জ্যান্ত মুরগি, ফিরলাম রোস্টেড। প্রথম দুটো ঘটনাই বললাম, আরও আছে। বলতে ইচ্ছে করে না আর। শ্বাসকষ্টের মতো ব্যথা লাগে বুকে। এইসব স্মৃতি আমাকে একলা করে দিয়েছে। আমার আমি ছাড়া আর কোনো আত্মীয় নেই। যখনই দেখব কোনো মানুষের ওপর নির্ভর করছে আমার সুখ অথবা সাফল্য, সে মানুষ থাকবে না। গভীর কোনো প্রত্যাশা নিয়ে যার ওই সংস্পর্শে আসি, সে ধ্বংস হয়ে যায়, থাকে না।
কেন এমন হয় বলতে পারেন? আমি কর্কট রাশি, বৃষ লগ্নের জাতক বলে জন্মেছিলাম রাত্রে, ফাল্গুনে। ফাল্গুন সম্বন্ধে কবিরা কত মিছরি মিছরি কথা লিখে থাকেন। কবিতা লেখার সময় আমিও লিখি, এখন নয়, আগে লিখতাম। অথচ আমার জন্মদিনের ফাল্গুনটা ছিল পৃথিবীর এক জঘন্যতম দিন। সকাল থেকে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কাদা ল্যাপটানো ঘরদোর। আমি জন্মেছিলাম আমাদের দেশের বাড়িতে, মেদিনীপুরে। আমি জন্মানোর মুহূর্তে শাঁখ বাজানো হয়েছিল, কিন্তু পাড়া প্রতিবেশীরা কেউ শুনতে পায়নি। বিপুল বিপর্যয়ের মধ্যে এত নিঃশব্দে আমার জন্মলাভ। এত কথা আপনাদের বলছি একটা ভয়ঙ্কর কারণে। আমার ভেতরে একটা ভীষণ শব্দময় এবং অস্থির কাঁপুনির জেনারেটর চলছে যেন, কিংবা অসংখ্য বিরাটাকার যন্ত্রপাতি নেমে গেছে গর্ত খুঁড়তে। আমার সামনে জীবন এবং মৃত্যু, সৌভাগ্য এবং সর্বনাশ। রেস্তোরাঁর প্লেটের দুপাশে কাঁটা আর চামচ যেমন সাজানো থাকে, সেইভাবেই পাশাপাশি। আকস্মিকভাবে আমি এক দুর্ঘটনার মুখোমুখি। আমি এখন চাকরি করছি কলকাতাতে, বাংলার অধ্যাপক, পার্মানেন্ট। বাবা মারা গেছেন। মায়ের একটা টিউমার দুবার অপারেশন করার ফলে তিনি শয্যাশায়ী। আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, ইতিমধ্যে এক ছেলে। ছোট পরিবার, সুখী পরিবার, দুই বোন, তারাও বিবাহিতা এবং সুখী। আমি বিয়ে করিনি, কেন পারছি না তা বাড়ির লোককে বোঝাতে পারি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবেই চলছি আমার সন্ন্যাস জীবন। কবিতা আর লিখি না, যেহেতু কবিতার কাছেও আমি মনে মনে একসময় হাত পেতেছিল। আমাকে খ্যাতিমান, জ্যোতির্মান করো এই প্রার্থনায়। কবিতা মুছে গেছে মর্মমূল থেকে। সত্যি কথা বলতে গেলে বড় নির্ভয় এবং নিরাপদ জীবন কাটিয়ে চলেছি কয়েক বছর। পূর্ণতাহীন, প্রত্যাশাহীন, অথচ পরিতৃপ্ত। তাই ইতিমধ্যে মারাও যায়নি কেউ, একমাত্র অনিমেষ ছাড়া। অবশ্য অনিমেষের মৃত্যুর সঙ্গে আমার কর্কট রাশি এবং বৃষ লগ্নের কোনো সম্পর্ক নেই। অনিমেষ মারা যাবে এটা আমি জানতুম। দুম করে স্টেটম্যানের সোনার চাকরি ছেড়ে দিয়ে ও যেই দিন গেরিলা হয়ে গেল ডেবরা গোপীবল্লভপুরের অন্ধকার জঙ্গলে, সেই দিনই। অনিমেষের কাছে আমার কোনো প্রত্যাশা ছিল না। অনিমেষকে আমি ভুলেই গিয়েছিলাম। মনে পড়েছিল শুধু একবার, কয়েকদিনের জন্য। আমাদের বাড়ির সামনে, অর্থাৎ দেশবন্ধু পার্কের কাছাকাছি অঞ্চলে তখন এক ত্রাসের রাজত্ব। বোমাবাজির শব্দে কান প্রাণ ঘর বাড়ি চৌচির। এবেলা খুন, ওবেলা খুন। 16-17 বছরের ছেলেরা সব খুন হচ্ছে। 16-17 বছরের ছেলেদের মুখ, চোখ, চুল, হাসি, হাসা, চলা রাজহংসের মতো। যতখানি মাধুর্যময় হওয়া উচিত ছিল, তারা তখন তেমন ছিল না। তাদের চোখে একই সঙ্গে বিপর্যয় এবং অগ্নিময়। তাদের চুলে যেন ছাই মাখা সন্ন্যাসীর জট। তাদের হাসি ছুরির ফলার মতো।
তাদের হাঁটা হায়নার মতো নিঃশব্দ অথচ ষড়যন্ত্রময়। একদিন একটা মার্ডার হলো একেবারে আমাদের বাড়ির দরজায়। আমরা সেই দিন 17 বছরের ছেলেটির মৃত্যুর চিৎকার শুনেছিলুম, কিন্তু কেউ দরজা খুলতে তাকে বাঁচাতে আসেনি। সারা দিন সারা রাত আমরা ছিলাম দরজা জানলা ভিজিয়ে, যেন দুর্গ, যেন সভ্যতার থেকে অনেক দূরে দুর্গম পাহাড়ে রয়েছি, পৃথিবীর সমস্ত ক্ষয়ক্ষতি নাগালের বাইরে। সেই দিন রাত্রে আমার মনে পড়েছিল অনিমেষকে। মনে মনে অনেকক্ষণ কথা বলেছিলুম অনিমেষের সঙ্গে। অনিমেষের হাত দুটোকে জাপটে ধরে বলেছিলুম, এ কি করছিস তোরা? সমস্ত 16-17 বছরের ছেলেরা, সমস্ত পলিটিশিয়ান ইউথ যদি এইভাবে এক পক্ষ অন্য পক্ষকে ছোড়া পাইপকানে শেষ করে দেয়, তোদের ভবিষ্যৎ সেনাবাহিনী গড়বি কাদের নিয়ে? এ কি হত্যা এবং হিংসার চারা বুনছিস তোরা? অনিমেষ, তোরা চাইছিস মানুষের মুক্তি, আর মানুষ তোদের ভয় পাচ্ছে। এতগুলো দিন মাস বছর ধরে যারা মারা গেল, তারা কার শত্রু? তারা কে? তারা তো মন্ত্রী নয়, হোর্ডার্স নয়, কালোবাজারি নয়, ক্যাপিটালিস্টিক নয়। তারা তো পঞ্চবার্ষিকীর পরিকল্পনার খসড়া বানায়নি, ইকোনমিক কমিশনের সদস্যও ছিল না, তারা কেউ সংবাদপত্রের মালিক ছিল না, সংস্কৃতিতে কুরুচির ভেজাল দেয়নি কেউ, সভ্যতাকে শুয়োরের আখড়া বানায়নি কেউ। তারা মানুষ, নিছক মানুষ। ধুলোর ফুল, ফুটপাতের পলাশ, তারা কেন নিহত হবে অনিমেষ? 16-17 বছরের বড় স্বপ্ন, স্বপ্নকে হত্যা করতে নেই? অনিমেষ সেদিন আমার মনে মনে বলা সব কথা মন দিয়ে শুনেছিল, শুনে বলেছিল, ঘাবড়াস না শিবু, আমরা আসছি। রাজনীতি একটা অঙ্ক, যোগ বিয়োগে ভুল হয়ে যায় কখনো কখনো। আমরা ভুল বুঝতে পেরেছি, আবার আসছি। যারা নিহত হয়েছে তাদের হাড় কঙ্কাল থ্যাতনালো হৃদয়, চৌচির মাথার খুলিগুলো হাতড়ে হাতড়ে আমরা খুঁজে নেব সমস্ত হারানো স্বপ্ন। ভয় পাস না শিবু, এই রক্তাক্ত অন্ধকারকে আমরাই বদলে দেব রোদের কল্লোলে। সেই দিন থেকে বেশ কয়েকটা দিন অনিমেষ আমার খুব কাছে রয়ে গেল। মন থেকে মুছে গেল ভয়, উদ্বেগ, আশঙ্কা এবং শূন্যতা বোধ। কিছুদিন যে কোনো দুর্ঘটনা অথবা হত্যাকাণ্ডের সামনে দাঁড়িয়ে আমি মনে মনে মন্ত্র পাঠের মতো বলে যেতাম, ভয় নেই, অনিমেষরা আসছে অন্যরকম হয়ে। কলকাতা নামের হিংস্র অরণ্য আবার উদ্যান হয়ে যাবে। কি জানি, ওইটুকু প্রত্যাশায় হয়তো ভুল হয়েছিল। হয়তো জেল থেকে পালাবার সময় অনিমেষের গুলি খেয়ে পিঠ ঝাঁঝরা করে মরবার কারণ। অনিমেষকে ঘিরে আমার ওই স্বপ্নের স্বাদ। হতে পারে, আগে মনে হয়নি, এখন মনে হচ্ছে হতে পারে। যাই হোক, বেশ কয়েকটা বছর শীতের রাতে ঠান্ডা ভাতের মতো বেশ ছিলাম আমি। কারোর কাছে আমার কোনো প্রত্যাশা ছিল না, তাই মৃত্যুও ঘটেনি কারো। হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা, যার কথা বলেছিলাম। আমার কলিগ সুনীত, ইতিহাসের অধ্যাপক, একদিন জোর করে নিয়ে গেল পার্ক হোটেলের এক শাড়ির এক্সিবিশনে। সুনীতের সঙ্গে তার স্ত্রী মহুয়া।
সুনীত আর মহুয়া শাড়ি ঘাটছিল। আমি কেবল শাড়ির শোভা দেখছিলাম। সেই সময় দ্বিতীয় এক মহিলার সঙ্গে মহুয়াকে দেখলাম গল্প করতে। তারই কিছুক্ষণ পরে মহুয়া সেই মহিলাকে আমার সামনে টেনে নিয়ে এলো। তিনি সামনে এসে কিছু না বলে আমাকে নমস্কার করলে। মহুয়া মিষ্টি হেসে পরিচয় করিয়ে দিলে, মল্লিকা দাশগুপ্ত। মনের ক্ষোভ বা বিরক্তি মনেই লুকিয়ে আমি ভদ্রতাসূচক ভঙ্গিতে বললাম, আপনার নাম শুনেছি। মল্লিকা তার আগেই বলে উঠল, আপনার নাম পুষ্পেনের কাছে অনেকবার শুনেছি, আলাপ হয়নি, কিন্তু একদা আমি আপনার কবিতার একজন ভক্ত পাঠিকা ছিলাম। আজকাল কি একদমই লেখেন না? দেখি না তো। না। সামনের সপ্তাহে বিড়ালা একাডেমিতে আমার পেন্টিং এক্সিবিশন, আসবেন? আমার কাছে সরি, এখন একটাও কার্ড নেই। আমি মহুয়া মারফত পাঠিয়ে দেব, আসবেন কিন্তু। স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ বলতে পারিনি, কারণ আমার মন বলেছিল এই মেয়েটি হলো পুষ্পেনের হত্যাকারী। ওর সঙ্গে মিশো না শিবনাথ। তবুও ওই সুনীত মহুয়ার টানে এক্সিবিশনে গিয়েছিলাম, একেবারে লাস্ট ডেকে। সেদিন মল্লিকা আমাকে আমন্ত্রণ করলো ওর বাড়িতে। ঠিকানা লেখা কার্ডটা তুলে দিল হাতে। গতকাল গিয়েছিলাম, ওর আঁকা ছবি দেখলাম আরো অনেক। একটা প্রকাণ্ড কোলাজ দেখালো নিজের বিছানার কাছে। ওর অভিনব ধরনের বুক র্যাক দেখলাম। সত্যি ও কবিতা ভালোবাসে, অজস্র কবিতার বই থাককে থাক। ওর রেকর্ডের স্তূপ দেখলাম। ঘরের কোণে কার্পেটের ওপরে দাঁড় করানো তানপুরা দেখলাম। ওর হাসি দেখলাম। গর্বিত গ্রীবার মরালের মতো হাঁটা দেখলাম। ওর সরু কোমরের ঢেউ এবং বুকের তরঙ্গ দেখলাম। ওর সরলতা দেখলাম। বুকের ভেতরে লুকোনো শূন্যতা এবং কান্না এবং অভিমানের সঙ্গেও দেখা হয়ে গেল। পুষ্পেনের আত্মহত্যার কারণও জানা হয়ে গেল। মল্লিকার কাছে হঠাৎ ধরা পড়ে গিয়েছিল ওর ডিপচারি। সেই মৃত্যুর এত বছর পরেও মল্লিকা কেন বিয়ে করেনি তাও জানা হয়ে গেল। বুঝলাম পুষ্পেনকেও যথার্থই ভালোবাসত। একদিনের আলাপেই মল্লিকা তার বন্ধ হৃদয়ের অনেকগুলো বোতাম খুলে ফেলল আমার কাছে। উঠতে যাব, আমার সামনে এগিয়ে ধরল একটা ময়লা বই আর সবুজ বল পেন। তাকিয়ে অবাক, আমারই কবিতার বই, আমার প্রথম ও শেষ কবিতার বই। মল্লিকার চোখে তখন শরৎকালের ভিজে শিউলিতলার মতো এক সুস্নিগ্ধ অনুনয়। কবিকে সামনে পেয়েছি, ছাড়ব না, কিছু লিখে দিন। দ্বিধান্বিত, কি লিখব বুঝতে পারছি না। হঠাৎ উড়ো পালকের মতো মনে এসে গেল জীবনানন্দের একটা কবিতার ভুলে যাওয়া কয়েকটা লাইন। আমি লিখে দিলাম, যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনো দিনই দেখিনি, সেই নারীকে। বাহ, চমৎকার! জীবনানন্দের লাইন। জীবনানন্দ বুঝি আপনার সবচেয়ে প্রিয় কবি? হ্যাঁ, আমার। বিদেশিদের মধ্যে বদলেয়ার। আপনার? রিলকে আর এলুয়ার। ইস, জানেন, জীবনানন্দের দুটো বই আমার নেই, মহাপৃথিবী আর ঝরা পালক।
পাওয়া যায় না আর? না বোধ হয়। আপনি পড়বেন? আমার আছে। দেবেন? কেন দেব না? কবে আসছেন আবার? দেখি, গান শোনাবেন সেদিন? শোনাবো। কোনো একদিন যাব কথা দিয়েছিলাম, অথচ আজ এই সন্ধে 7:30টার সময় আমি এইমাত্র বাস থেকে নামলাম ল্যান্সডাউনে, মল্লিকাদের বাড়ির কাছে। আমার হাতে মহাপৃথিবী, ঝরা পালকটা খুঁজে পেলুম না। আজকেই কেন ছুটে এলাম? কাল কিংবা পরশু এলো তো চলতো। হ্যাঁ, চলতো। কোনো দিন না এলেও কোনো ক্ষতি ছিল না, কেননা আমার জীবনকে আমি বানিয়ে নিয়েছিলাম পারহীন বিধবার শাড়ি। তবুও ছুটে আসতে হলো। কাল সারা রাত, আজ সারা দিন আমার ভেতরে একটা তুমুল সাইক্লোন। ডুবে যাওয়া জাহাজের মতো আমি বিপন্ন বিধ্বংস। কাল সারা রাত, আজ সারা দিন মল্লিকার কাছে যাব কি না যাব না, এই প্রশ্নের ঝোড়ো হাওয়ার ওলট পালট হয়েছি আমি। কাল সারা রাত, আজ সারা দিন আমার শরীর জ্বরের জ্বলুনি পুরুনির মতো কেঁপে কেঁপে উঠেছে এক অপ্রতিরোধ্য যৌন কামনায়। যেন দীর্ঘকালের পাথর হয়ে থাকা ঘুম থেকে সহসা জেগে উঠেছে মহেঞ্জোদর বৃক্ষ, তার প্রবল জীবন শক্তি নিয়ে। কাল সারা রাত, আজ সারা দিন আমার ভেতরে কেবলই কথা বলে বলে, হেসে হেসে, হেঁটে হেঁটে, দুষ্প্রাপ্য সেন্টের গন্ধ ছড়িয়ে রাজহংসীর মতো সাঁতার কেটেছে মল্লিকা। অনন্তকাল পরে জীবনের অর্থ ও স্বাদ খুঁজে পেয়েছি আমি। অনন্তকাল পরে কবিতার আবছায়াময় সব পংক্তিগুলি ভ্রমণের গুনগুনানি শুরু করে দিয়েছে আমার চোখে, চিবুকে, চুলে, সর্বাঙ্গে। কাল সারা রাত, আজ সারা দিন কেবলই মল্লিকাকে বলেছি, কি প্রগাঢ় ঘুম, কি বিপুল অপচয়ের ভারী পর্দাটাকে তুমি সরিয়ে দিলে মল্লিকা। হঠাৎ আমি যেন এসে পড়েছি শত কোটি নক্ষত্রের নহবত বাজানো সমারোহের ভেতরে। মল্লিকার ঘরের দরজায় দাঁড়িয়ে আমার পা কাঁপছিল। কলিং বেলের সামনে হাতটা নিয়ে গিয়েও ফিরিয়ে এনেছিলাম একবার, কারণ আমি যে কর্কট রাশি এবং বৃষলগ্নের জাতক। এইমাত্র কলিং বেলটা টিপলাম আমি। এবার কে নিশ্চিহ্ন হবে, আমি না মল্লিকা? এর সাথে শেষ হলো আজকের ছোট গল্প পূর্ণেন্দু পত্রের লেখা কর্কট রাশি ও বৃষলগ্ন। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন।